দেখছিলেন শিরোনাম। রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগে সাফল্যে সরকারের আন্তরিকতা আশা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলীয় ফোরামে বৈঠকের পর চূড়ান্ত হবে তাদের। রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগে সাফল্যে সরকারের আন্তরিকতা আশা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলীয় ফোরামে বৈঠকের পর চূড়ান্ত হবে তাদের কারা যাচ্ছেন রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগ সফল করতে সরকারকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাষ্ট্রপতির এই উদ্যোগ যদি সত্যিকার অর্থে নেন, আমরা রাজনৈতিক দলগুলো বিশেষ করে সরকার যদি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে অবশ্যই আমরা এখানে সফল হতে পারব। তবে সরকারের উচিত হবে এই ব্যাপারে সম্পূর্ণভাবে সহযোগিতা করা এবং অতীত চারিতা না করে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ধারায় ফিরে নিয়ে আসার জন্য এই নির্বাচন কমিশন গঠন করা একটি খুব বেশি প্রয়োজন বলে আমরা মনে করি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপে মির্জা ফখরুল কথা বলেন নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়েও। কোন নির্বাচন কমিশনের পক্ষেই বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, সেখানে একেবারে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না যদি নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকার না থাকে। এবং সেটা আমরা খুব পরিষ্কার করে বলেছি যে ওই সরকারটি হতে হবে সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং দল মতের ঊর্ধ্বে উঠে সত্যিকার থেকে সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে সাহায্য করা, এটা হচ্ছে তার প্রধান কাজ। এটাই আমরা চেয়েছি। আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি যে সেই উদ্যোগ নেওয়াটা ওনার উচিত। একই সঙ্গে আমরাও এই বিষয়ে আমাদের মতামত আমরা পরবর্তীকালে দেব। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া ও মিলাদের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। অভিযোগের পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। নগরের অলিতে গলিতে নির্বাচনী আমেজে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। আর মাত্র 9 দিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। ভোর থেকেই প্রার্থীরা নেমে পড়ছেন গণসংযোগে। আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এরই মধ্যে জমে উঠেছে। শীতের ভোরে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন নগরের অলিগলি। দলীয় প্রতীকের নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান সন্ত্রাস ও সরকার বিরোধী ভোটকেই পুঁজি করতে চাচ্ছেন। নৌকামার্কা প্রার্থী, উনি গত 13 বছর এই নারায়ণগঞ্জের মেয়র এবং পৌর মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছে। তো উনি এখন বলছে যে উনি নির্বাচিত হলে গ্যাস, বিদ্যুৎ এসব সমস্যার সমাধান করবে। 13 বছরে উনি এই সমস্যার সমাধান করতে পারেননি। সুতরাং এই আবার নির্বাচিত হলে সে এই সমস্যার সমাধান করবে, এটা কিন্তু নাগরিকরা তার এই বুলিকে বিশ্বাস করবে না। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি তার বিরুদ্ধে আনিত অভিযোগের জবাবে গত 5 বছরে 66 কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন বলে দাবি করেন। তিনি স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী ভিশন নিয়ে কাজ করছেন বলেও জানান। চলমান প্রক্রিয়াগুলিকে প্রাধান্য বেশি দিব, যেহেতু আমাদের অলরেডি একটা মিড টার্ম, শর্ট টার্ম, লং টার্ম একটা ভিশন আছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের। সেই ভিশনগুলির মধ্যেই আমি সবচেয়ে বেশি মনোনিবেশ করব এবং চলমান কাজগুলিকে কিভাবে দ্রুত শেষ করা যায় আমি সেই দিকেই মনোনিবেশ করব আগে। এদিকে নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই 2 প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপি ও আওয়ামী লীগের একাধিক নেতার নেতৃত্বে প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে চলছে প্রচারণা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মতো সভ্যতার বিনাশী প্রবণতা নির্মূলের কারণ ও প্রতিকারের উপায় খুঁজতে গ্রাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্রাজুয়েট সেরিমনিতে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। দেশের সার্বিক উন্নয়নে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি আশা করেন দেশের বিভিন্ন সমস্যা ও সমাধানে ভবিষ্যৎ কর্মপন্থা অবলম্বনে অর্জিত জ্ঞান জাতীয় অগ্রগতির ধারাবাহিকতাকে আরও বেগবান করবে। বর্তমান বিশ্বায়নের যুগে প্রযুক্তিগত উন্নয়নের ধারাবাহিকতার স্বার্থে এর সঠিক ব্যবহারের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। দেশকে স্থিতিশীল, উন্নয়ন এবং আত্মনির্ভরশীল করতে সেনাবাহিনী সহ প্রত্যেকে এগিয়ে আসবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ একটি বিশ্বব্যাপী উদ্বেগজনক সমস্যা। এই সভ্যতা বিনাশী প্রবণতা নির্মূল এর কারণ, উৎস
অর্থের উৎস সবকিছু আমাদের যেমন বের করতে হবে, আবার প্রতিকারের উপায়টা কি সেটাও আমাদের নিরূপণ করতে হবে। আজ 12ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যুদিন উপলক্ষে রাজধানীতে চলছে জশ্ন জুলুস সহ বিভিন্ন অনুষ্ঠান। এই উপলক্ষে বিভিন্ন দরবার শরীফের পক্ষ থেকেও আয়োজন করা হয় কোরআন পাঠ, রক্তদান কর্মসূচি, ওয়াজ, মিলাদ মাহফিলের। মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী পালিত হয় রাজধানী সহ সারা দেশে। 12ই রবিউল আউয়ালের বিশেষ এই দিনটিতে সকালে মিরপুর মাজার এলাকা থেকে জশ্ন জুলুসে অংশ নেন আঞ্জুমানে আসাদিয়া, নুরিয়া সাহাবিয়া, আহলা দরবার শরীফের ভক্তরা। এর আগে মাজার একাডেমিক ভবনে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দ আব্রাহার ইবনে শিহাব। এইদিকে রাজধানীর শাহজাহানপুরে জশ্ন জুলুসের আয়োজন করে আশেকান মাইজভান্ডারি অ্যাসোসিয়েশন। সেখানে সাংবাদিক সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজাই বাসি, সোনার বাংলা। দেশের প্রশংসা করলেও শিরিক হয়? আমরা বাংলাদেশকে কি আল্লাহর সাথে তুলনা করেছি? করি আমরা? তাহলে এখানে শিরিকের কোনো প্রশ্ন থাকতে পারে? যত বেশি খুশি জাতীয় সঙ্গীত গাইবেন, এতে কোনো সমস্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। শিল্পমন্ত্রী বলেন, শান্তির ধর্ম ইসলামকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের ধর্ম বানাতে যাচ্ছে কুচক্রীরা। আজকে যারা জঙ্গিবাদের আশ্রয় নিয়ে এই দেশে সন্ত্রাসবাদের সৃষ্টি করেছে, তাদেরকে অবশ্যই ধর্মপ্রাণ মানুষ প্রত্যাখ্যান করবে। শুধু তাদের নয়, তাদের যারা আশ্রয়দাতা, রাজনৈতিকভাবে আশ্রয়দাতা, তাদেরকে পরিহার করতে হবে, পরিত্যাগ করতে হবে সত্যিকারের ইসলাম কায়েম করবার জন্য। এইদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস করে আশেকানে গাউসিয়া, রহমানিয়া, মইনিয়া, শহীদিয়া, মাইজভান্ডারির ভক্তরা। জুলুসটি মহানগর নাট্যমঞ্চ থেকে প্রেস ক্লাব ঘুরে আবারও নাট্যমঞ্চে গিয়ে শেষ হয়। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সৌদি আরবের শ্রমবাজার উন্মুক্ত হওয়ার পরেই হুমড়ো খেয়ে পড়েছে বিদেশ গমনের ছোরা। তাই সরকার নির্ধারিত টাকার চেয়ে কয়েক গুণ বেশি খরচ করেও যেতে আপত্তি নেই তাদের। আর এ সুযোগে অতিরিক্ত টাকা হাতে নিচ্ছে এজেন্সিগুলো। তবে বাইরা নেতারা বলছেন, মালয়েশিয়া সহ অন্য দেশের শ্রমবাজার চালু হলে এই খরচ কমে আসবে। আর মন্ত্রণালয় বলছে, অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পেলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট। রাজধানী ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবন। প্রতিদিনই এখানে অভিবাসন ছাড়পত্রের নানা আনুষ্ঠানিকতার জন্য ভিড় করেন বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকরা, যাদের অধিকাংশরই গন্তব্য সৌদি আরব। এই ভবনেই বড় করে লেখা রয়েছে, সৌদি আরবে যেতে সর্বোচ্চ খরচ 1,65,000 টাকা। কিন্তু কত টাকা যাচ্ছেন তারা? কত ভাই পরে থ্যাংক ইউ ভাই, সরি ভাই। বললেন না, বললে কি ধরনের প্রবলেম বলুন তো? ভাই আমি তো বলছি। না বুঝছি আমি তো আপনার থাক না, এটা থাক, দরকার নাই, এরা কেন ঝামেলায় পড়বো। অত কিছু আমি জিজ্ঞেস করিনি, আমার বড় ভাই বলছে, উনি ভালো জানে। এটা আমার মা বাবা জানে, আমি জিজ্ঞেস করি না জানি। ওটা আর শিওর করালাম না, ওটা আব্বা করাবো করতে লাগে। খরচের কথা বলতে চান না অধিকাংশই, তাই কৌশলী হতে হয় বাংলা ভিশন টিমকে। সব খরচ দিয়ে 7 খরচ করতেছে কত? 7 লাখের মতো। 5 থেকে 7 লাখ টাকা খরচে যারা সৌদি যাচ্ছেন, তাদের অধিকাংশরই বেতন 12 থেকে 16,000 টাকা। এত টাকা খরচ করে কম বেতনে কেন বিদেশ যাচ্ছে এই মানুষগুলো? এত টাকা নিচে কেন, এটা তো আমি জবাব দিতে পারব না। ওরা বলছে যে এত টাকা লাগবে। সরকার যে 1,65,000 টাকা নির্ধারণ করছে খরচ, এটা জানেন? এটা জানলে এখন কি করবে, এখন অফিসের মাধ্যমে যাইতেছে, এখন তবে সেটা মানবো না। বাংলাদেশে ব্যবসা করার জন্য আমাকে 2 লাখ টাকাও দিবে না। যদি আমি বিদেশ যাই, আমাকে 7 লাখ টাকা সে দিতেছে। অতিরিক্ত টাকা নেয়ার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি কোনো এজেন্সির মালিক। তবে বাইরে নেতারা বললেন, একসাথে চাহিদা বেশি হয় এবং নানা খরচ বাড়ায় এই পরিস্থিতি। যদি আমাদের আরো 2টা শ্রমবাজার খুলে যায়, যদি মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যায়, এটা এমনি 1,65,000 নিচে চলে আসবে, ডিমান্ড সাপ্লাইয়ের গ্যাপটা কমে যাবে। এদিকে সরকারের নিয়ম না মেনে অতিরিক্ত টাকা আদায় করা হলেও কারো বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না মন্ত্রণালয়। সৌদি আরবে মাইগ্রেশন কস্টটা হচ্ছে 1,65,000 টাকা।
এর বেশি যদি কেউ দাবি করে সেটা অন্যায়ভাবে দাবি করবে, সেটা একটা অপরাধ হবে। এই অপরাধের খবরটা আমাদের কাছে এসে পৌঁছে দিতে হবে। সেই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি, আমরা ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে পারি, প্রয়োজনে ফৌজদারি মামলা করতে পারি তাদের বিরুদ্ধে। আমরা সামান্য বেতনে কয়েক গুণ বেশি খরচে এরই মধ্যে যারা সৌদি আরব গিয়েছেন তাদের অনেকেরই খরচের টাকা উঠানোই সম্ভব হবে না বলে মনে করছেন ভুক্তভোগীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ইচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। রাজধানী মিরপুরের রমনা এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির 12 সদস্য আটক। অনুমান হল সত্যি, মেসিকে পেছনে ফেলে রোনালদোই জিতলেন বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি'অর। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। রাজধানী মিরপুরের রমনা এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির 12 সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে কল্যাণপুর মেসের আলী মার্কেটে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। বিষাক্ত মলম সহ আটক করা হয় অজ্ঞান পার্টির নেতা আমির হোসেনকে। তার দেওয়া তথ্যে অজ্ঞান ও মলম পার্টির আরও 6 জনকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশের আরেকটি টিম রমনা এলাকায় অভিযান চালিয়ে আটক করে 5 জনকে। গোয়েন্দারা জানান, আটক হওয়া প্রত্যেককে এর আগেও আটক করা হয়েছিল, কিন্তু প্রতিবারই তারা খুব অল্প সময়ে জামিনে ছাড়া পায়। এরপর আবারও তারা লিপ্ত হয় প্রতারণায়। অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য থেকে রক্ষা পেতে আইনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা জরুরি বলে অভিমত গোয়েন্দাদের। রানা প্লাজা দুর্ঘটনার পর তৈরি পোশাক খাতের নিরাপত্তা ও কর্মপরিবেশের যথেষ্ট উন্নতি করেছে বাংলাদেশ। তবে আরও কাজ করতে হবে মনে করেন আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রাইডার। বাংলাদেশের 4 দিনের সফরের শেষ দিনে মঙ্গলবার আন্তর্জাতিক শ্রম সংস্থা ও শ্রম মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলনে আইএলও মহাপরিচালক বলেন, তারা চান বাংলাদেশের তৈরি পোশাক খাত আরও এগিয়ে যাক। সেক্ষেত্রে শ্রমিক মালিকের মধ্যে সংলাপ বাড়ানোর উপর জোর দেন তিনি। তাতে মালিক শ্রমিকের সম্পর্কের উন্নয়ন ঘটবে। আইএলও ডিজি মনে করেন, শ্রমিকের কর্মদক্ষতা বাড়ানো বাংলাদেশের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আইএলও পাশে থাকার আশ্বাস দেন গাইড রাইডার। সংবাদ সম্মেলনে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুনু জানান, এরই মধ্যে আইএলওর সাথে স্কিলস 21 প্রকল্প স্বাক্ষর করা হয়েছে। এর ফলে উৎপাদন বাড়বে, শিল্প উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। হজ যাত্রীদের সচেতনতা বৃদ্ধি, মধ্যস্থভোগী বর্জন এবং এ সংক্রান্ত প্রশিক্ষণে আয়োজন করা হয়েছে হজ ও ওমরা মেলার। রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সংবাদ সম্মেলন থেকে এ কথা জানানো হয়। আগামী 15 থেকে 17 ডিসেম্বর পর্যন্ত মেলাটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সংবাদ সম্মেলনে বলা হয়, 2016 সালে বাংলাদেশের হজ যাত্রীদের 98 ভাগই গেছেন বেসরকারি ব্যবস্থাপনায়। 2017 সালে বাংলাদেশের প্রাপ্য কোটায় 1,27,000 হাজি মক্কা যাবেন। এসব হাজির সঠিক ব্যবস্থাপনার জন্যই হজ মেলার আয়োজন বলে জানান হাব নেতারা। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।